আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটা গল্প পড়ে শোনাবো। গল্পের নাম অঘোর সেনের আতিথ্য। লিখেছেন জয়দীপ চক্রবর্তী। গল্পের নাম অঘোর সেনের আতিথ্য। শুরু করছি বন্ধুরা। আমি বললাম, কাজটা কিন্তু বোকার মতন হয়ে গেল রক্তিম। তুই বড্ড ভীতু আর সাবধানী। জীবনে সব কিছুই যদি আগে থেকে ঠিক করে মেপে ঝুঁকে করি আমরা, তাহলে রোমাঞ্চ শব্দটাই অভিধান থেকে উঠে যাবে। রক্তিম হাঁটতে হাঁটতে এমনভাবে বলল যেন আমিও ওর স্কুলের একজন ছাত্র। রক্তিম অমনি, সেই ছেলেবেলা থেকেই একবার যদি মাথায় কিছু একটা গোঁ চাপে তো সেটা করবেই। তখন আমরা সবে মাধ্যমিক পাশ করেছি। একদিন আমায় বলে বসলো, চল সাইকেল চালিয়ে ফুলপিসির বাড়ি যাব। আমি আঁতকে উঠে বলেছিলাম, সে তো অনেক দূর। তাতে কি হয়েছে? বুক ফুলিয়ে বলেছিল রক্তিম, সাইকেলে চেপে লোকে বিশ্ব পরিক্রমা করছে জানিস। সেবারে সত্যিই সাইকেলে চেপেই ফুলপিসিমার বাড়ি গিয়েছিলাম আমরা। তারপরে দিন তিনেক অবশ্য ভালো করে হাঁটতে পারিনি। সোজা হয়ে দাঁড়াতেই বাবারে মারে করে উঠতে হচ্ছিল ব্যথায়। ফুলপিসি খুব বকেছিলেন, মনে আছে। সেবাও করেছিলেন খুব। আর খাওয়া দাওয়ার তো কথাই নেই। বাগানের ফল, পুকুরের মাছ, সে একেবারে এলাহি কাণ্ড। তাও তখনকার হুজুরটা মেনে নেওয়া যায়। সে সময় কতই বা বয়স হবে আমাদের। ভেবে কাজ করার মতন মানসিক পরিণতিবোধ তখনও তো আসেনি ঠিকঠাক। কিন্তু এই বয়সে শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে হুট করে এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে বলানি কওয়ানি, দুম করে এত দূর চলে আসা কাউকে কিচ্ছু না জানিয়ে এটা নিয়ে। অবশ্য রক্তিমকেই বা একা দোষ দিই কী করে? তার কথায় সায় তো আমিও দিয়েছিলাম। প্রস্তাবটা শুনে লাফিয়ে উঠেছিলাম দুহাত তুলে। অগ্রপশ্চাৎ কিছু না ভেবেই বলে উঠেছিলাম, বিউটিফুল। আমাদের ভৃগুরাম বিজ্ঞানীকে এক্কেবারে চমকে দেব, এতদিন বাদে 2 মক্কেলে মিলে শিবরামপুরে পৌঁছে গিয়ে। ভৃগু মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ে আমাদের সঙ্গে একই ক্লাসে পড়তো। অসম্ভব মেধাবী, কিন্তু খানিক খ্যাপাটে ছিল ছেলেটা। অদ্ভুত অদ্ভুত আইডিয়া ওর মাথার মধ্যে ঘুরপাক খেত সব সময়। সেই বয়সেই হাতে কলমে সামান্য উপকরণ দিয়ে তাক লাগিয়ে দেবার মতো ছোটোখাটো সব যন্ত্র বানিয়ে ফেলতো ছেলেটা। ভৌত বিজ্ঞানের পরমেশবাবু প্রায়ই বলতেন, ভৃগু বড় হয়ে মস্ত বৈজ্ঞানিক হবে। সেই থেকেই আমরা ওকে ভৃগুরাম বৈজ্ঞানী বলে ডাকা শুরু করে দিয়েছিলাম। সেই ভৃগু উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই এক্কেবারে হাওয়া হয়ে গেল। ওর বাবা বদলি হয়ে অন্য শহরে চলে গেলেন। ভৃগুও কোন কলেজে ভর্তি হয়েছিল কে জানে, কিন্তু তারপর থেকে এই এত বছরে তার সঙ্গে আমাদের কারো কোথাও দেখা সাক্ষাৎ বা যোগাযোগ হয়নি একবারের জন্যেও। হঠাৎই সপ্তাহখানেক আগে রক্তিমই খুঁজে বের করেছে ওকে ফেসবুকে। আর এতদিন পরে ভৃগুকে খুঁজে পেয়ে কানাইদার চায়ের দোকানের সান্ধ্য আড্ডায় প্রস্তাব দিয়েছে। এতকাল বাদে ভৃগুরাম বিজ্ঞানীকে খুঁজে বের করাটা কিন্তু জমিয়ে সেলিব্রেট করতে হবে কিঞ্জল। আলবাত করতে হবে, ওর কথায় সায় দিয়েছিলাম আমি। কিন্তু সেলিব্রেশনটা হবে কোথায়? ভৃগু বিজ্ঞানীর বাড়িতে, নিরুত্তাপ গলায় বলে রক্তিম। ওর বাড়ি কোথায় জিজ্ঞেস করে নিয়েছিস ওকে? আমি জিজ্ঞেস করলাম রক্তিমকে। পাগল না পাজামা? রক্তিম আমার পিঠে চাপড়ে মারে। ওকে ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠাইনি এখনও অবধি। শুধু ওর প্রোফাইল ঘেটে ঘেটে প্রয়োজনীয় তথ্যগুলো জোগাড় করেছি। বিনা নোটিশে ধুম করে ওর বাড়িতে চলে গিয়ে আগে বিজ্ঞানী বেটাকে একটা রামচমক দিই, তারপর অন্য কথা। কোথায় থাকে এখনও? শিবরামপুর। কোন শিবরামপুর? বেহালা চৌরাস্তা থেকে যে রাস্তাটা শকুন্তলা পার্ক পেরিয়ে বজবজের দিকে চলে গেছে। বেয়াড়া রুট, মাথা চুলকে বলেছিলাম আমি। আমাদের থেকে এক্কেবারে উল্টো দিকে। তাতে কি হয়েছে? আমার মুখের দিকে চেয়ে চোখ পাকিয়ে খেঁকে উঠেছিল রক্তিম। দেখ কিঞ্জল, সব কিছুতে তোর অমন পেসিমিস্টিক অ্যাটিটিউডটা এবারে ছাড় তো বাপু। এমনভাবে কথা বলছিস যেন শিবরামপুর জায়গাটা একেবারে মঙ্গল গ্রহের আশেপাশে। এ কথার পরে তো আর কিছু বলা চলে না।
অগত্যা চুপ করে গিয়েছিলাম আমি। বেহালা চৌরাস্তা থেকে যখন আমরা অটোয় চাপলাম তখন সন্ধে গড়িয়ে গেছে। রবিবার হলে সকাল সকাল চলে আসা যেত দিনের আলো থাকতে থাকতে। দিনের বেলা নতুন ঠিকানা খুঁজে বের করাটা অপেক্ষাকৃত সোজা। কিন্তু রক্তিম এবারেও তার ইউনিক আইডিয়ার রাস্তা থেকে সরল না। হাত পা নেড়ে আমায় বুঝিয়ে দিল উইকেন্ডে গেলে ভৃগু বেটাকে না পাওয়ার চান্স থেকে যেতে পারে। হয়তো ঘুরতে যেতে পারে, অথবা ধর এমনও তো হতে পারে যে সপ্তাহে সপ্তাহে হয়তো গ্রামের বাড়িতে মাকে দেখতে টেকতে যায় নিয়মিত। ওর মা কি এখানেই থাকতে পারেন না ওর সঙ্গে? হুম। রক্তিম হাসে। আমি কি তোর মতন গবেট? ভৃগু বিজ্ঞানীকে নিয়ে এই কদিনে কতখানি গবেষণা করেছি জানিস? জানি না, একটু বিরক্ত হয়ে বলি আমি। রক্তিমের এই অতি চালাক ভাবটা আমার কোনো দিনই পছন্দ হয় না। ওর প্রোফাইলে দেখেছি গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে দাঁড়িয়ে আছে ভৃগু। রক্তিমই কথা বলতে শুরু করে আবার। ছবিটা পুরনো, তবু আমার কেন যেন মনে হলো এখানে তিনি থাকতেই পারেন না, কাজেই উইকডেজে যাওয়াই নিরাপদ। পেটাকে নিশ্চিত বাড়িতে পেয়ে যাব। কি আছে, 2 দিনের তো মামলা, ছুটি ম্যানেজ করতে খুব অসুবিধা হবে। শিবরামপুরে নেমে বাঁ হাতে কিছুটা এগিয়ে ডান দিকের ফুটে একটা হাই স্কুল। সেখানে দাঁড়িয়ে রক্তিম বলল, অন্ধের মতন এগিয়ে লাভ নেই, কাউকে জিজ্ঞেস করে নিই চল। প্রথমে আমরা জিজ্ঞেস করলাম রাস্তার পাশের মিষ্টির দোকানের ছেলেটিকে। সে প্রশ্ন শুনে ঠোঁট উল্টে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। দ্বিতীয়জন মাঝবয়সী একজন পথচারী। তিনি আমাদের আপাদমস্তক একবার দেখে নিয়ে গম্ভীর গলায় চিনি না বলে হনহন করে সামনের দিকে এগিয়ে গেলেন। আরও খানিক এগিয়ে আমরা ভৃগুর হদিশ পাওয়ার চেষ্টা করলাম একজন পানের দোকানদারের কাছে। তিনিও দুদিকে মাথা নেড়ে নিজের কাজে মন দিলেন। পরপর 3 জনেই ভৃগুরাম মিত্র নামে কাউকেই শনাক্ত করতে পারল না দেখে আমি প্রমাদ গুনলাম। রক্তিমকেও এবারে যেন খানিক অপ্রতিভ লাগলো। আমি ওর দিকে চেয়ে জিজ্ঞেস করলাম, এবার? রক্তিম ভুরু কুচকে বলল, কেসটা কি হলো বল দেখিনি কিঞ্জল। ঠিকানাটা দেখাই ভুল হয়নি তো? জিজ্ঞেস করলাম আমি। কাষ্ঠডাঙ্গা রোডই তো লেখা ছিল, কিন্তু নম্বর টম্বর তো ছিল না কিছু। একটা নির্দিষ্ট নম্বর থাকলে ঠিকানাটা বের করতে অনেক সুবিধা হতো। কি হলে কি হতো তা ভেবে তো লাভ নেই। রক্তিমকে বোঝানোর চেষ্টা করি আমি। এখনও সময় আছে, চল ফিরে যাই। পরে ভৃগুর সঙ্গে কথা বলে ওর সঠিক আস্তানাটা জেনে নিয়ে আবার একদিন আসা যাবে ক্ষণ এদিকে। আর একটু এগিয়ে দেখি, বলল বটে রক্তিম, কিন্তু ওর গলার সেই আত্মবিশ্বাসী ভাবটা তখন মরে এসেছে অনেকখানি। আরও খানিক এগোতেই এলাকার জমজমাট ভাবটা মরে গেল। দোকানপাট নেই, রাস্তার দুধারে ঝোপঝাড়, স্ট্রিট লাইটের আলো ফ্যাকাশে ম্যাদামারা। আমার সত্যিই গা ছমছম করে উঠল এবার। রক্তিমের জামার হাতায় টান মেরে বললাম, এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, আর নয়, অনেক হয়েছে, এবার বাড়ি ফিরে যাই চল। রক্তিম আর আপত্তি করল না, খুব হতাশ গলায় বলল, তাই যাই তবে, চল, পরে আর একদিন ট্রাই করব বরং। আমরা উল্টো পথে হাঁটা শুরু করতেই একটা সরু গলার হাঁক শুনতে পেলাম। পিছন থেকে কে যেন ডাকছে আমাদের। আমরা থমকে দাঁড়িয়ে পিছন ফিরতেই ভদ্রলোককে দেখতে পেলাম। পরনে ঢিলে ঢালা পাজামা পাঞ্জাবি, লম্বাটে মাথার চুলগুলো পিছন দিকে উল্টে আঁচড়ানো, গোল ফ্রেমের চশমার ওপারে মিটমিটে চোখ, আর তার নিচে খাড়া টিকলো একখানা নাক। আমরা তার দিকে চাইতেই ভদ্রলোক ভারী অমায়িক ভঙ্গিতে হেসে উঠলেন। তারপর খুব আন্তরিক গলায় বলে উঠলেন, আসুন আসুন, এ পর্যন্ত এসে পৌঁছতে অসুবিধা হয়নি তো কোনো? আমরা কেমন যেন ভ্যাবা চাকা মেরে গেলাম। আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, আপনি মানে? আপনার কোনো ভুল হচ্ছে না তো? আমরা তো আপনাকে চিনি না। চেনা কি অত সহজ কথা হে? ভদ্রলোক একগাল হাসলেন। সারা জীবনেই একজন মানুষ আর একজন মানুষকে চিনতে হিমশিম খেয়ে যায়। আমার এখনকার শরীরটাকে তো এই প্রথম দেখা। এখনকার শরীর মানে? চোখ কুঁচকে জিজ্ঞেস করে রক্তিম। মহা মুশকিল, সব কথাই কি রাস্তায় দাঁড়িয়ে হবে বাপু? তাড়া লাগান ভদ্রলোক, চলুন, পা চালান। রাত্রির বাড়লে এদিকটায় আবার কুকুরের উৎপাত বড্ড বেড়ে যায়। আর বেয়াক্কেলগুলো আমাকে দেখলেই কেন যে বেমক্কা চিৎকার করতে শুরু করে আকাশ ফাটিয়ে।
কেন? আমি অবাক হয়ে বলি। ওদের মর্জি বলেই হাঁটতে শুরু করেন ভদ্রলোক। রক্তিম বলে ওঠে, কিন্তু একটা ব্যাপার তো অন্তত আমাদের জানা দরকার। কি? আমরা হঠাৎ আপনার সঙ্গে যাব কেন? আমার সঙ্গে না গেলে ভৃগুরামকে পাবেন কি করে? আপনি চেনেন তাকে? বিলক্ষণ। আমরা যে তার খোঁজেই এসেছি এদিকে, তা আপনি জানলেন কি করে? আমি ছাড়া আর কে জানবে বলুন? কত সব পুরনো কথা, কত হারিয়ে যাওয়া স্মৃতি, সেই মনমোহিনী স্কুল। আপনি কে বলুন তো? আমি অবাক হয়ে বলি। এই তো মুশকিল, দুদিকে মাথা নাড়েন ভদ্রলোক। যদি বলি আমিই ভৃগুরাম, আপনাদের বিশ্বাস হবে না। তার চেয়ে ধরে নিন আমি অঘোর, মানে অঘোরনাথ সেন। বলেই হনহন করে হাঁটা লাগালেন তিনি। লোকটার কথাবার্তা অদ্ভুত। আমি রক্তিমের দিকে চেয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, কি করবি? কিছু একটা রহস্য আছে জানিস কিঞ্জল। রক্তিমও চাপা গলায় বলে, লোকটার সঙ্গে না গেলে সেটা বোঝা যাবে না। দুজনে একসঙ্গে আছি যখন, চল ভদ্রলোকের সঙ্গে গিয়েই দেখি ব্যাপারটা কি দাঁড়ায়। বলে রক্তিমও সামনে পা বাড়ায়। আমি অনিচ্ছা সত্ত্বেও অনুসরণ করি ওদের। চারদিকে উঁচু পাঁচিল ঘেরা বাড়িটা অনেকখানি ফাঁকা জায়গার ওপরে। বেশ পুরনো বাড়ি, কিন্তু ভেতরটা সুন্দর করে সাজানো গোছানো। ঘরে ঢুকলে গৃহকর্তার রুচি ও সৌন্দর্যবোধের পরিচয় পাওয়া যায়। রক্তিম বাড়ির মধ্যে ঢুকে স্বতঃস্ফূর্তভাবেই বলে ওঠে, বাহ! শিবরামপুর মোড় থেকে বাড়িটা অনেকখানি ভেতরে, কিন্তু এছাড়া উপায়ও ছিল না, নইলে এতখানি জায়গা সমেত বাড়িটা কেনা কিছুতেই সম্ভব হতো না আমার পক্ষে। অঘোর বললেন। অঘোর সেন মানুষটি খুবই আন্তরিক। আমাদের হাতে ফর্সা ধপধপে তোয়ালে ধরিয়ে দিয়ে বলে উঠলেন, যান ফ্রেশ হয়ে নিন, আমি চা বসাচ্ছি। রাতে কি খাবেন বলুন? আমি নিরামিষাশী, কিন্তু আপনারা বললে আমি আপনাদের জন্যে গরম গরম হাত রুটি আর চিকেন কষা বানিয়ে দিতে পারি। আপনি বানিয়ে দেবেন? আমি জিজ্ঞেস করলাম। কোনো সমস্যা নেই। অঘোর সেন হাসলেন। আমার হাতের রান্না কিন্তু খারাপ নয়, নিজের গুণগান গাইছি না, কিন্তু খেয়ে দেখুন, প্রশংসা না করে কিন্তু পারবেন না। আসলে ছোট থেকেই রান্না করাটা আমার একটা প্যাশান। মনে নেই একবার উত্তর ভাগের দিকে পিকনিক করতে গিয়ে আমি কাবাব বানিয়েছিলাম? 11 পড়ি বোধ হয় তখন। আপনি? রক্তিম হাঁ করা মুখে কিছুক্ষণ তাকিয়ে থাকে অঘোর সেনের দিকে। সে পিকনিকে তো আমরা গিয়েছিলাম, ভৃগুও সঙ্গে ছিল। যদ্দূর মনে পড়ছে কাবাবটা ওই রান্না করেছিল। অঘোর লাজুক মুখে হাসতে থাকেন মিটমিট করে। ব্যাপারটা খুলে বলবেন দয়া করে? মনের মধ্যে একটা বিচ্ছিরি অস্বস্তি নিয়ে আমি বলি, আমার কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে সব। ভেরি সিম্পল। অঘোর ফাজিলের মতন মুখ করে হাসতে থাকেন। আমি ভৃগুরাম। ধ্যাৎ, আপনি তো অঘোরনাথ, রক্তিম বলে। তাও ঠিক, আমি অঘোরনাথ। ভদ্রলোক মাথা নেড়ে সায় দেন। তাহলে এক্ষুনি যে বলছিলেন আপনি আমাদের ভৃগুরাম, ইয়ার্কি পেয়েছেন? ভৃগুকে আমরা চিনি না? আপনার মতলবটা কি বলুন দেখি? রক্তিম রেগে গিয়ে বলে। আমি ভৃগুরামও। লোকটা আবার হাসছে খিক খিক করে। কখনো আপনি ভৃগুরাম নন। রক্তিম আবার প্রতিবাদ করে ওঠে। সত্যিই আমি ভৃগু, ভৃগুরাম মিত্তির। তবে আমার শরীরটার নাম অঘোরনাথ সেন, এটাও সত্যি। আপনি ইচ্ছে করে সব গুলিয়ে দিচ্ছেন। সাধারণ মানুষের কাছে সামান্য গোলমেলে লাগলেও ব্যাপারটা সত্যি। অঘোর সেন বোতল থেকে জল খান, তারপর আমাদের দিকে একটা ছোট কৌটো বাড়িয়ে দিয়ে বলেন, জোয়ান আছে ভাজা, সঙ্গে আরও কিছু অনুপানও আছে, খেয়ে দেখতে পারেন, স্বাদটা সুন্দর, আমারই বানানো। জিনিসটা সত্যিই সুন্দর, আগে এমন জিনিস খেয়েছি বলে মনে পড়ল না। অঘোর সেন হেসে বললেন, কি ভালো লাগলো না? জিনিসটা সত্যিই দারুণ খেতে। রক্তিম মাথা নাড়িয়ে সায় দিল। জোয়ান জিনিসটার প্রতি সেই স্কুল লাইফ থেকেই আমার একটা দুর্বলতা ছিল। অঘোর সেন বলতে শুরু করলেন ঘরের ছাদের দিকে চেয়ে, মনে নেই ব্যাগে করে স্কুলে নিয়ে যেতাম ওষুধের খালি শিশিতে ভরে? আপনি কোথায়? সে তো আমাদের ভৃগুরাম, ভৃগুরাম বিজ্ঞানী। আমি অঘোর সেনকে শুধরে দিই। দেখো ভাই, অনেকক্ষণ ধরে আপনি আজ্ঞে করে আমি নিজেই হাঁপিয়ে উঠছি এখন। শুধুমাত্র অঘোর সেনের শরীরটাই আছি বলেই তোদের মতন পুরনো বন্ধুদের আপনি আজ্ঞে করে যেতে হবে সর্বক্ষণ? তার তো সত্যিই মানে হয় না কোনো। কি বল কিঞ্জল? কিরে রক্তিম,
অমন হাঁ করে তাকিয়ে রইলি কেন আমার দিকে? বলছি তো তোদের আমিই ভৃগু। দেখুন অঘোরবাবু, আপনি আমাদের রাস্তা থেকে ডেকে এনে অনেকই আতিথ্য দেখিয়েছেন, স্বীকার করে নিচ্ছি, তবু বলবো আপনি এবারে কিন্তু বাড়াবাড়ি করছেন, প্রতিবাদ করে উঠল রক্তিম। আচ্ছা বেশ, আমি যে ভৃগু নই তা তোরা জোর দিয়ে বলছিস কি করে? অঘোর সেন নাছোড় গলায় জিজ্ঞেস করেন। ভৃগুকে আমরা চিনি না? আবার বলে রক্তিম। ভৃগু বলতে তার মানে আমার শরীরটাকে তোরা চিনতিস, এই তো? অঘোর হাসেন। কিন্তু একটা মানুষ মানে শুধুই কি তার শরীর? মানে তোর যখন শরীর খারাপ লাগে কি বলিস? আমি শরীর ভালো নেই নাকি আমার শরীর ভালো নেই? অঘোর সেন মিটিমিটি হাসতে শুরু করলেন। আমার শরীর ভালো নেই তো বলি, থতমত গলায় বলে রক্তিম। তার মানেটা কি দাঁড়ালো তবে? তুই আর তোর শরীর দুটো আলাদা সত্তা। অঘোর সেনের চোখ জোড়া চকচক করে উঠল। দীর্ঘদিন ধরে আমি এই দুই সত্তাকে আলাদা করার চেষ্টা চালিয়ে গেছি নানান বৈজ্ঞানিক প্রক্রিয়ায়। এক সময় হিমালয়ের নানা প্রান্তে ঘুরে ঘুরে প্রচুর সাধু সঙ্গ করেছি আমি। তাদের কাছেই প্রথম কায়াকল্পের মাধ্যমে শরীর পাল্টে ফেলার পদ্ধতির কথা শুনেছিলাম। তারপর বেশ কিছুদিন পরে একদিন অমরকণ্টকের এক আখড়ায় হিমালয়ে দেখা সেই সন্ন্যাসীদের একজনের দেখা পেলাম। তার বয়স প্রায় 200, অথচ দেখলে মনে হবে 17-18 বছরের এক তাজা তরুণ। তাকে চিনতেই পারতাম না। চিনে ফেললাম তার শিষ্য সামন্তদের দেখে। জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম সম্প্রতি সেই সাধু নাকি কায়াকল্প করে দেহ পাল্টে নিয়েছেন। সেই থেকে ব্যাপারটা নিয়ে বলতে গেলে একেবারে রাত দিন এক করে একেবারে পড়েছিলাম এই বাড়ির ল্যাবরেটরিতে। সেই সময় অঘোরবাবু প্রচুর সহযোগিতা করেছেন। তিনি না থাকলে কঠিন অসুখেই পড়ে যেতাম হয়তো। মূলত সেই কারণেই তাকে এই প্রিভিলেজটা দিলাম। দীর্ঘক্ষণ কথা বলে ভৃগু থামল। মানে সে যদি সত্যিই ভৃগু হয়। তারপর জল খেলো। টেবিলের ড্রয়ার থেকে খানকতক ওষুধ বের করে খেয়ে ফেললো জলের সঙ্গে। তারপর একটু হেসে লাজুক গলায় বলল, অঘোর সেনের শরীরটার হাজার ব্যারাম, ওষুধ ছাড়া একেবারে চলে না শরীরটার। রোগে ভুগে ভুগে জীবনটাকে উপভোগই করতে পারেনি লোকটা সেইভাবে। কাজেই আমি তাকে কিছু দিনের জন্যে আমার শরীরটা ধার দিয়ে দিলাম। অন্তত এই কটা দিন মানুষটা আমোদ আহ্লাদ করে নিক আমার শরীরটার মধ্যে বসে। অঘোর সেনের রুগ্ন শরীরটা নিয়ে আমাকে একটু কষ্ট স্বীকার করতে হচ্ছে ঠিকই, কিন্তু কি আর করা, কৃতজ্ঞতা বলে তো একটা কথা আছে। আর জানিস তো ভাই, চিরকালই মানুষটা আমি সাধাসিধে আর পরোপকারী। আমি কেমন যেন ক্যাবলা মেরে গিয়েছিলাম। রক্তিমের অবস্থাও তথৈবচ। তার মধ্যেই মরিয়া গলায় সে বলে উঠল, আপনি মানে তুই যে ভৃগুই তা আমি বিশ্বাস করতে পারি, কিন্তু তার জন্যে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আমি 3টে প্রশ্ন করব, তার উত্তর দিতে হবে। আমি জানি ভৃগু ছাড়া আর কারো পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। বেশ, আমি রেডি অঘোর সেন। থুড়ি। ভৃগু নড়ে চড়ে বসল। আমাদের স্কুলের সায়েন্স এক্সিবিশনে তুই একবার ইচ্ছে করে খারাপ মডেল করেছিলি। কেন? তোকে জিতিয়ে দেওয়ার জন্যে। শুনেছিলাম তোর বাড়িতে কাকু বলেছিলেন কম্পিটিশনটায় ফার্স্ট হলে তোকে দারুণ একটা গিফট দেবেন। তোর অত ভালো অপরচুনিটিটা নষ্ট হোক আমি চাইনি। রক্তিম মাথা নামিয়ে নিয়ে দ্বিতীয় প্রশ্ন করল, আমাদের বাংলার হীরক স্যারকে একটা বিশেষ নামে ডাকতিস তুই। ঠোঙা। রক্তিমের কথা শেষ হবার আগেই উত্তর দিল ভৃগু। কথা বলার সময় হীরক স্যারের গাল দুটো ফোলানো ঠোঙার মতন ফুলে উঠত। শেষ প্রশ্নটা আমি করলাম। ক্লাস 10-এ পড়ার সময় আমাকে একটা কবিতা আবৃত্তি করতে শিখিয়েছিলি তুই। কোন কবিতা? কবিতার নামটা মনে নেই আর। ভৃগু মাথা চুলকে বলল, তবে কবিতাটা আমিই লিখে প্রেজেন্ট করেছিলাম তোকে নিউ ইয়ারের গ্রিটিংস কার্ডে। আমি আর রক্তিম দুজনেই চুপ করে বসে রইলাম। ভৃগু বলল, তোদের হারিয়ে ফেলে কি খারাপই যে লেগেছিল। অঘোরবাবুর কাছে ঘুরিয়ে ফিরিয়ে শুধু তোদের কথাই বলতাম, আর বলতাম মনমোহিনী বয়েজের দিনগুলোর কথা। আহা, কী দিন কাটিয়ে এসেছি সেখানে। ঠিক বলেছিস, আমি বললাম মাথা নেড়ে। রক্তিম বলল, দে আর একটু জোয়ান খায়। জোয়ানের কৌটো এগিয়ে দিতে দিতে ভৃগু বলল,
তোদের ফোন নাম্বার দুটো দে, নইলে আবার হারিয়ে যাবি তোরা। আমাদের ফোন নাম্বার নিজের ফোনে সেভ করে নিয়ে হঠাৎ একটা অদ্ভুত প্রস্তাব দিয়ে বসলো ভৃগু। খুব কাতর গলায় বলে উঠল, রক্তিম, তোর জন্যে আমি তো ইচ্ছে করে একদিন এক্সিবিশনে হেরে গিয়েছিলাম। হারতে তো আমার কষ্ট একটু হয়েই ছিল বল, আর আজ সেই দাবিতে তোর কাছে কদিনের জন্য একটা জিনিস চাইবো, দিবি? কি জিনিস? ভেবা চাকা খাওয়া গলায় বলে রক্তিম। তোর এই শরীরটা, বললাম না অঘোর সেনের এই শরীরটা বড্ড নড়বড়ে, বড্ড অপোক্ত। এই শরীর নিয়ে কাজ করা যায় না, অথচ মেলা কাজ পড়ে আছে আমার। ভৃগু বিজ্ঞানীর কি এমন অলস দিন কাটালে চলে বল? কাজেই তোর শরীরটার মধ্যে ঢুকে কদিন যদি কাজকর্ম করে নিতে পারি খানিক, তাড়া নেই, রাত্রিরে ভালো করে ঘুমো। আমি একটু লেটে ঘুম থেকে উঠি, রাতে ঘুম হয় না রে ভালো করে, ভোরের দিকে আলসেমি লাগে। তোদের ব্রেকফাস্ট ফ্রিজে রইল, গাজরের হালুয়া, মিষ্টি আর কুলফি। খেয়ে নিস ভাই একটু নিজে হাতে, দুজনের জন্য আলাদা করে সাজিয়েই রেখে দিচ্ছি আমি। চাইলে মুখ টুক ধুয়ে মোড়ের মাথায় গিয়ে জিলিপি খেয়ে আসতে পারিস, বিশ্বমানের জিলিপি। গেটের তালার চাবি তোদের বিছানার পাশে ছোট্ট টেবিলে রাখা থাকবে। দরজা খুলে বাইরে যেতে হেজিটেট করার দরকার নেই, এ বাড়িতে চোর আসে না। তবে 10টার মধ্যে চলে আসিস, আমিও উঠে পড়ব তখন। সকলে মিলে জমিয়ে কফি খাবো একসঙ্গে। লাঞ্চের পরে তোকে নিয়ে ল্যাবে ঢুকে যাব। বেশি না, মাত্র আধ ঘন্টার মামলা। তোকে অঘোর সেনের শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েই আমিও টুক করে ঢুকে পড়ব তোর মধ্যে। বেলা 10টার অনেক আগেই শিবরামপুর থেকে বেরিয়ে এসেছিলাম আমরা। সে রাতে ভালো করে ঘুমোতেই পারিনি। ভিতরের ঘরের দরজার দিকে চোখ চলে যাচ্ছিল বারবার, আর মনে হচ্ছিল অঘোর সেনের শরীরের মধ্যে ঘাপটি মেরে থাকা ভিগুরাম এই বুঝি টেনে নিয়ে যেতে এলো আমাদের তার আজব ল্যাবরেটরিতে। তারপর আমাদের কার শরীরে সে যে কাকে ঢুকিয়ে দেবে ভাবলেই শিউরে উঠছিলাম। ভৃগুর সাজিয়ে রাখা প্রাতরাশ খাবারের কথা মনেও পড়েনি। শিবরামপুরের বিখ্যাত জিলিপিও খাওয়া হয়নি সে যাত্রা। ভোরের আলো ফোটার আগেই রক্তিম তাড়া দিয়ে বের করে নিয়ে এলো আমায় ওই রহস্যময় বাড়ি থেকে। চৌরাস্তা পেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল রক্তিম। মাথার উপরে দুহাত তুলে আড়মোড়া ভেঙে সে বলে উঠল, কপাল জোরে বেঁচে গেলাম ওই বদ্ধ পাগলটার হাত থেকে। ঘটনার দিন 10 পরে আমার মোবাইলে ফোনটা এলো, অচেনা নম্বর। হ্যালো বলতেই যে গলাটা কানে এলো, আমি চমকে উঠলাম রীতিমতন। ভৃগু বলতে গিয়েও সামলে নিলাম আমি। ভৃগুর শরীরে এখন তো অন্য মানুষ। খুব সাবধানী গলায় আমি জিজ্ঞেস করলাম, কে বলছেন? অঘোর সেন মশাই? ফোনের মধ্যেই ভৃগুর কণ্ঠস্বর হাসিতে ফেটে পড়ল। ঘোর কাটেনি তাহলে এখনও? মানে? অবাক হয়ে বললাম, আমি কালই ফিরলাম। মাস 2 বেঙ্গালুরুতে ছিলাম একটা প্রজেক্টের অ্যাসাইনমেন্ট নিয়ে। ফিরে অঘোরদার কাছে শুনলাম সব। অঘোরদা মানে চিনতে পারছিস তো? আমার ল্যান্ডলর্ড অঘোর সেন। জমাটি মানুষ, একলা থাকেন এই বাড়িতে। সঙ্গী বল বা বন্ধু, আমি একাই। অসম্ভব উইটি মানুষ, প্র্যাকটিক্যাল যোগকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন মানুষটা। আমার কাছে তোদের সব কথা শুনেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তোদের খুঁজে বের করে ছবি দেখিয়েছিলাম অঘোরদাকে। ভেবেছিলাম বেঙ্গালুরু থেকে ফিরেই যোগাযোগ করব তোদের সঙ্গে। এর মধ্যেই দুম করে তুই আর রক্তিম শিবরামপুরে এসে হাজির হলি কিচ্ছু না জানিয়ে। ভাগ্যিস সেদিন সন্ধেবেলা বাইরে বেরিয়ে তোদের দেখতে পেয়েছিলেন অঘোরদা। যাই হোক, আর একবার চলে আয় ভাই এখানে দুজনে মিলে। লক্ষ্মীটি, অঘোরদাকে সঙ্গে নিয়ে জমজমাট আড্ডা হবে আমাদের। আমি রক্তিমকেও ফোন করছি, এবারে কিন্তু জানিয়ে আসিস, অ্যাটলিস্ট দিন 7 আগে ফোন করে, নইলে আমার ফাঁকা সময় বের করতে কাল ঘাম ছুটে যাবে এক্কেবারে। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।